জানি না কেন বিয়ের পর প্রত্যেক দিন রাতে আমার শাশুড়ি বলতো, তোমাকে ওই ডাক্তারের সঙ্গে রাত কাটাতে হবে, তারপরেই তুমি আমার ছেলের ভালোবাসা পাবে, নইলে তোমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়া হবে। আমার বর তো নপুংসক ছিল না, তাহলে আমার শাশুড়ি কেন আমার সঙ্গে এরকম করত? আমার জীবনের এই সত্য ঘটনাটি শুনে আপনাদের আত্মা কেঁপে উঠবে। আমার নাম রিনা। ডাক্তার দেখাতে গিয়ে না জানি কি করে বাচ্চা হওয়ার পরে জানতে পারি যে আমার গর্ভে তো আমার পরের নয়, সে ডাক্তারের বাচ্চা ছিল, যে ডাক্তারের কাছে আমি নিজের চিকিৎসা করাতাম। কিন্তু এটা কি করে সম্ভব হতে পারে? আমাদের মতো সাধারণ মানুষেরা যখন ডাক্তারের কাছে নিজের প্রাণ বাঁচায়, তখন ডাক্তারকে আমরা ভগবানের রূপে দেখি এবং তাকে রক্ষক বলে থাকি। কিন্তু সেই ডাক্তার যখন ভক্ষক হয়ে যায়, তখন আমাদের মতো সাধারণ মানুষেরা কার কাছে গিয়ে নিজের প্রাণ বাঁচাবো? একটা ডাক্তারের জন্য আমার সুখের সংসার নষ্ট হয়ে গিয়েছিল। আমার বরের পুরুষত্বর কোনো সন্দেহ ছিল না। আমার বর তো শারীরিক ও মানসিক দিক দিয়ে একদম সুস্থ সবল ছিল। আমার বর অনেক হাট্টা কাট্টা শরীরে ছিল। তা সত্ত্বেও জানি না কেন বিয়ে হতে 2 বছর হওয়ার পরেও আমি গর্ভবতী হতে পারিনি। ভেবেছিলাম আর কিছুদিন একে অপরকে সময় দেব। কিন্তু আমার শাশুড়ি মা তো উঠতে বসতে সব সময় আমাকে একটাই কথা বলতেন, যে আমি কি ওনাকে নাতি নাতনি দিতে পারবো না? শাশুড়ির এই রকম কথা শুনে আমার বর তার মাকে মাঝে মধ্যে বকাও দিত। কিন্তু আমার শাশুড়ি তো কারো কথার গুরুত্বই দিত না। উনি নিজের মতো করে একটাই কথা বলতেন, যে আমি কখন ওনার নাতি নাতনির মুখ দেখাবো। আমরা 2 বোন ছিলাম। বাবা মা আমাদের 2 বোনের খুব ভালো ঘরে বিয়ে দিয়েছিল। আমি বাড়ির ছোট মেয়ে ছিলাম। আমার বিয়ের 5 বছর আগেই আমার দিদির বিয়ে হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত আমার দিদিও গর্ভবতী হতে পারেনি। তাই আমার শাশুড়ি মাঝে মধ্যে আমার মাকে ফোন করে একটাই কথা বলতেন, যে আপনি সবকিছু জেনে শুনে আপনার মেয়ের বিয়ে আমার ছেলের সঙ্গে দিয়েছেন। আপনার বড় মেয়ে তো এখনো গর্ভবতী হতে পারেনি এবং আপনার ছোট মেয়েও এখনো গর্ভবতী হয়নি। আপনাদের কি রক্তের দোষ নাকি? আপনারা সবকিছু জানা সত্ত্বেও আপনার মেয়ের বিয়ে দিয়েছেন। আপনার মেয়ে যদি আমার ছেলের বাচ্চার মা হতে না পারে, তাহলে কিন্তু আপনার মেয়েকে আমি এই বাড়ি থেকে বের করে দেব। শাশুড়ি যখন আমার মাকে ফোন করে এই ধরনের কথা বলতো, তখন আমার মা আমাকে ফোন করে বকা দিত এবং বলতো, তোর শাশুড়ি তোকে যা করতে বলছে সেটাই কর। এমনিতেই তোর দিদির এখনো বাচ্চা হয়নি, তার উপর তোর যদি বাচ্চা না হয়, তাহলে তোর শাশুড়ি আমার বাড়িতে তোকে ফেরত দিয়ে যাবে। আমি আবার নতুন করে 2টা মেয়ের দায়িত্ব নিতে পারবো না। তাই তোকে শাশুড়ির এবং জামাইয়ের কথা মতোই তোকে শ্বশুর বাড়িতে চলতে হবে। মা তো আমার কোনো কথাই গুরুত্বই চায়নি। ওনার মনে তো একটা ভয় ছিল, যে আমি গর্ভবতী হতে না পারলে আমার শাশুড়ি হয়তো আবার আমাকে মায়ের ঘাড়ে চাপিয়ে দিয়ে আসবে। এদিকে আমার শাশুড়ি প্রত্যেক দিন আমাকে একটাই কথা বলতো, যে তুমি ডাক্তার বাসুর কাছে একবার চেক আপ করে এসো। ওই ডাক্তারের কাছে নাকি যে যায় সেই নাকি গর্ভবতী হয়ে যায়। আমারও বরের মাঝে সবকিছু একদম ঠিকঠাক ছিল। বিয়ের 2 বছর পরও বর কখনো আমাকে বলেনি যে আমি তাকে এখনো বাচ্চা দিতে পারিনি। কিন্তু আমার শাশুড়ির অত্যাচারে আমি খুব দুশ্চিন্তায় থাকতাম, কারণ উনি মাঝে মধ্যে আমার মাকে ফোন করে উল্টাপাল্টা কথা বলতেন। ধীরে ধীরে শাশুড়ির এই কথাগুলোর প্রভাব বরের মাথায় পড়তে শুরু করে দেয়। একদিন রাত্রের বেলা বরের বন্ধুরা আমাদের বাড়িতে এসেছিল। সেদিন তারা আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করেছিল। সেদিন হঠাৎ করে বরের এক বন্ধুর মুখ ফসকে বলে দেয় যে আমার বর নাকি নপুংসক, তাই সে এখনো বাবা হতে পারেনি। তারপর আমার বর তো রাগে তার বন্ধুকে মারতে শুরু করে দেয় এবং বরের সঙ্গে তার 2 বন্ধুর তুমুল ঝগড়া শুরু হয়। তার মধ্যে বরের সপক্ষে যারা ছিল, তারা তাড়াতাড়ি করে বরকে ও তার বন্ধুকে শান্ত করে। তারপর আমাদের বাড়ি থেকে বরের বন্ধুদের চলে যাওয়ার পরে আমার বর রাগের মাথায় আমার উপরে বকাবকি শুরু করে দেয় এবং সে আমাকে তার মায়ের মতোই কথা বলে, যে এই সব ঝামেলা নাকি আমার জন্যই হয়েছে, কারণ আমি তাকে এখনো একটা বাচ্চা দিতে পারিনি, যার জন্য সমাজের লোক এবং তার বন্ধুরা নাকি আমার বরকে নপুংসক ভাবে এবং এই সব কিছুর জন্য নাকি আমি দায়ী ছিলাম। মাঝে মধ্যে মনে হতো, বাড়ির বউদের কি শুধুমাত্র বংশবৃদ্ধি করার জন্য নিয়ে আসা হয়? তাদের কি আর কোনো মূল্য থাকে না? এইরকম অনেক পরিবার আছে যারা বিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বংশবৃদ্ধির কথা চালু করে দেয়। সেদিন প্রথম বরের সঙ্গে আমার বাচ্চা নিয়ে ঝামেলা হয়েছিল। তারপর শাশুড়ির কথা মতো আমি যখন ডাক্তারের কাছে যেতে রাজি হয়েছিলাম, তখন শাশুড়ি খুব খুশি হয়েছিল। পরের দিন সকালবেলা বর আমাকে নিজে থেকে এসে সরি বলেছিল। সে বুঝতে পেরেছিল
আগের দিন রাতে সে আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছে। তারপর বর বলেছিল অফিস যাওয়ার পথে আমাকে ডাক্তার বাসুর কাছে ড্রপ করে দেবে। আমি তো এটা জানতাম যে আমার শাশুড়ি ও বরের খুব পরিচিত হচ্ছে ডাক্তার বাসু, এবং আমার শাশুড়ি ও বর ডাক্তার বাসুর অনেক নাম করত। সেদিন আমি যখন প্রথম ডাক্তার বাসুর কাছে গেলাম, তখন উনি আমার চেক আপ করেছিলেন, এমনকি আমাকে বেশ কয়েকটা রিপোর্ট করতে দিয়েছিলেন এবং বলেছিলেন চিন্তার কোনো কারণ নেই। ওনার কাছে একবার যেই আসে সেই নাকি অবশ্যই গর্ভবতী হয়ে যায়। ডাক্তারের কথা শুনে আমার মনে আশার আলো জেগেছিল যে আমিও খুব তাড়াতাড়ি মা হতে পারবো। কারণ জানি না কেন কোথাও না কোথাও আমার মনেও একটুখানি হলেও ভয় ছিল যে আমার দিদির এখনো বাচ্চা হয়নি। তাহলে কি আমার মধ্যেও সেই রকম কিছু প্রবলেম রয়েছে যার জন্য এখনো আমি মা হতে পারিনি? কারণ আমি তো বরের সঙ্গে প্রায় অন্তরঙ্গ হতাম, তাহলে কেন বিয়ের 2 বছর পরে আমি মা হতে পারিনি? এসব দুশ্চিন্তা আমার মাথায় একটু হলেও ছিল, কিন্তু ডাক্তার বাসুর কাছে আসার পরে আমার মনে সব দুশ্চিন্তা দূর হয়েছিল। ওনার কথাবার্তা শুনে আমার মনের জোর ছিল যে আমিও খুব তাড়াতাড়ি মা হতে পারবো। শাশুড়ি ও বরের কথা শুনে আমি যখন ডাক্তারের কাছে যাওয়া শুরু করেছিলাম, তখন আমার শাশুড়ি তো খুব খুশি ছিল। এইভাবে বেশ কিছুদিন কাটার পরে আমি যখন নিজের রিপোর্ট নিয়ে আসি এবং ডাক্তারের কাছে সেই রিপোর্টগুলো দেখাতে যাই, তখন ডাক্তারের আমার রিপোর্টগুলো দেখার পরে বলেছিল আমার রিপোর্ট নাকি একদম নরমাল আছে এবং আমি মা হতে পারবো। তারপর ডাক্তার যা বলেছিল সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গিয়েছিল। আমার রিপোর্ট নরমাল থাকার পরও আমি যখন ডাক্তারকে বলেছিলাম তাহলে আমি এখনো মা হতে পারিনি কেন, তখন ডাক্তার বলেছিল তোমার রিপোর্ট নরমাল থাকার সঙ্গে সঙ্গে তোমার বরের রিপোর্টও নরমাল থাকতে হবে, তবেই তুমি মা হতে পারবে। তোমার বরের যদি সেরকম কোনো শারীরিক সমস্যা থাকে তাহলে তুমি মা হতে পারবে না। তাই তোমার বরকেও চেক আপ করতে হবে, তারপর সেই অনুযায়ী আমি তোমাকে ঔষধ দিতে পারবো। যদি তোমার বরের সেরকম কোনো প্রবলেম থাকে তাহলে তোমার বরকেও ডাক্তার দেখাতে হবে। ডাক্তারের কথা শুনে আমার মনে একটু ভয় ছিল, কারণ আমি যদি বরকে বলতাম যে তাকে পুরুষত্বের প্রমাণ দেওয়ার জন্য ডাক্তারের দেখাতে হবে এবং চেক আপ করাতে হবে, তাহলে সে নিশ্চয় আমার উপরে রাগারাগি করবে, কারণ আমি আমার বরকে খুব ভালোভাবে চিনতাম। বাড়ি আসার পরে আমার শাশুড়ি যখন জিজ্ঞেস করলো আমার রিপোর্টে সবকিছু ঠিক আছে কি, আমি তখন শাশুড়িকে বলেছিলাম আমার রিপোর্ট একদম নরমাল আছে, আমি মা হতে পারবো। তারপর রাতের বেলা খাওয়া দাওয়ার পরে আমি বরকে পার্সোনাল ভাবে বলেছিলাম যে তাকে একবার চেক আপ করাতে হবে। এই কথা শুনে তো আমার বর রেগে ভূত হয়ে গিয়েছিল। এমনকি বর আমাকে বলেছিল তাহলে তুমি কি আমাকে নপুংসক বলছো? তুমি নিজের দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিতে চাইছো? আমাদের বাচ্চা না হওয়ার পিছনে তোমার দোষ, তুমি বন্ধা। কিন্তু আমি শারীরিক দিক দিয়ে একদম ঠিক আছি, আমি কোনো রকম রিপোর্ট করাবো না। সেদিন আমার বর আমার কথার অনেক খারাপ মানে বের করেছিল। আমি কখনোই বরকে নপুংসক ভাবিনি, শুধু ডাক্তারের কথা মতো ভেবেছিলাম বরকে একবার রিপোর্ট করালে আমাদের দুজনের মনের ভয়টা কেটে যাবে। কিন্তু সে তো আমার কথার তিলকে তাল করে ছেড়ে দিয়েছিল। যাই হোক, তারপর বরকে কোনো রকম ভাবে বুঝিয়ে আমি ডাক্তার বাসুর কাছে নিয়ে গিয়েছিলাম এবং ডাক্তার বাসু যখন আমার বরকে রিপোর্ট করতে বলেছিল তখন বরের ইচ্ছা না থাকা সত্ত্বেও সে আমার জন্য রিপোর্টটা করেছিল। টেস্ট করার 1 সপ্তাহ পরে যখন বরের রিপোর্ট হাতে পাই তখন ডাক্তার আমার বরের রিপোর্টটা দেখার পরে যা বলেছিল সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গিয়েছিল। কারণ ডাক্তার বলেছিল আমার বর নাকি নপুংসক এবং আমি নাকি কোনো দিন তার বাচ্চার মা হতে পারবো না। রিপোর্টটা হাতে নিয়ে আমি যখন অনেক মন খারাপ করে বাড়ি এসেছিলাম তখন শাশুড়ি আমাকে জিজ্ঞেস করেছিল বরের রিপোর্টটা কি এসেছে। আমি তো শাশুড়িকে সত্যি কথা বলতে পারিনি, কারণ উনি এমনি তো আমাকে পছন্দ করতেন না, তার উপর বরের ব্যাপারে এই কথা শুনে হয়তো আমার উপরে রাগ করে বসবেন। এই ভয়ে আমি শাশুড়িকে কোনো কিছু বলিনি, কিন্তু বরকে পার্সোনাল ভাবে বলেছিলাম তার রিপোর্ট চলে এসেছে এবং ডাক্তার তার রিপোর্ট দেখে বলেছে সে কোনোদিন বাবা হতে পারবে না। আমার মুখ থেকে ওই কথাটা শুনে বর আমার সঙ্গে তুমুল ঝগড়া করেছিল। সে বলেছিল তোমার যদি আমার সঙ্গে থাকতে ইচ্ছে না করে তাহলে তুমি এই বাড়ি ছেড়ে চলে যেতে পারো, কিন্তু আমার নামে এসব মিথ্যে কথা একদম বলবে না। আমি কোনো মতেই নপুংসক হতে পারি না, তুমি আমাকে বদনাম করার জন্য এইসব করেছো।
আমার আর বরের সম্পর্কে মাঝে ফাটল সৃষ্টি হয়েছিল। সেদিনের পর থেকে বর আমার সঙ্গে ঠিকঠাক ভাবে কথাও বলতো না। এমনকি সে অফিস থেকে অনেক দেরি করে বাড়ি আসতো। শুধু তাই নয়, সে মদ্যপান করে অনেক বেশি নেশাগ্রস্ত হয়ে বাড়ি ফিরে আসতো। আসলে সে ডাক্তারের কথা বিশ্বাস করতে পারছিল না যে সে কোনোদিন বাবা হতে পারবে না, এবং এই কথাটাই আমার বরকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছিল। বরকে এরকম অবস্থায় দেখে আমিও ভেঙে পড়েছিলাম। আমাদের দুজনের মাঝে বিবাদের সৃষ্টি হয়েছিল। তারপর না পেরে আমি যখন অনেক জোর করে আমার বরকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, সেদিন আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে গিয়েছিল। কারণ আমি যখন বরকে অনেক বোঝানোর পরে ডাক্তারের কাছে নিয়েছিলাম, এটা প্রমাণ করার জন্য যে আমি বরের ব্যাপারে কোনো মিথ্যা কথা বলিনি। ডাক্তার আমাকে বলে রিপোর্ট দেখে যা বলেছিল আমি সেটাই বরকে বলেছিলাম। সেদিন আমরা দুজন যখন ডাক্তারের কাছে গিয়েছিলাম, তখন ডাক্তারের কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। সেদিন আমরা দুজনে যখন ডাক্তারের চেম্বারে গিয়েছিলাম, তখন ডাক্তার বলেছিল আমার বরের রিপোর্ট নাকি একদম নরমাল আছে। তাহলে এর আগের দিন ডাক্তার কেন আমার বরের ব্যাপারে আমাকে মিথ্যা কথা বলেছিল যে আমার বর নপুংসক? সেদিনের পর থেকে বর আমাকে আরো বেশি ঘৃণা করতে শুরু করে দিয়েছিল, অথচ বর আমাকে আগে ভীষণ ভালোবাসতো। সেদিনের পর থেকে বর আমাকে মিথ্যাবাদী বলে দোষারোপ করত। আমি যখন ডাক্তারের কাছে গিয়ে পার্সোনাল ভাবে জিজ্ঞেস করেছিলাম যে আপনি প্রথমে বলেছিলেন আমার বর কোনোদিন বাবা হতে পারবে না, তাহলে আপনি আবার কেন মিথ্যা কথা বলছেন যে আমার বরের রিপোর্ট একদম ঠিক আছে আর রিপোর্ট একদম নরমাল আছে? আপনি একজন ডাক্তার হয়ে কিভাবে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে বিবাদের সৃষ্টি করতে পারেন? এবং আমার বরের ব্যাপারে কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা আপনি খুব ভালোভাবেই জানেন। তাই আপনাকে সত্যি কথাটাই বলতে হবে। কেন ওই ডাক্তার আমার সঙ্গে এরকম করেছিল? আমি তো কিছুই বুঝতে পারিনি। ওই ডাক্তারের জন্য আমারও বরের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল। আমরা দুজন তো একে অপরকে অনেক ভালোবাসতাম, কিন্তু ডাক্তারের একটা মিথ্যে কথার জন্য আমাদের দুজনের সম্পর্কের ফাটলের সৃষ্টি হয়েছিল। তারপরে ডাক্তার আমাকে যা বলেছিল সেটা শুনে তো আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। তখন ডাক্তার বলল আমার বর ডাক্তার বাসু নাকি একে অপরের বন্ধু ছিল, এবং আমার বর যেহেতু প্রচন্ড জেদি স্বভাবের, তাই সে নাকি কখনোই বিশ্বাস করবে না যে সে নাকি বাবা হতে পারবে না। তাই আমার বরকে ডাক্তার বাসু মিথ্যে কথা বলেছে যে আমার বরের রিপোর্ট একদম নরমাল আছে। তারপর ডাক্তার বলল তুমি যদি তোমার বরকে বলো যে সে একজন নপুংসক, তাহলে তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে বিবাদের সৃষ্টি হবেই। তাই এই কথাটা তুমি নিজের মধ্যে রাখতে পারতে, কারণ আমি তোমার বরকে খুব ভালোভাবে চিনিও জানি, সে প্রচন্ড জেদি স্বভাবের। আসলে আমারই ভুল হয়েছে, তোমাকে প্রথমেই বলে দিতে হতো যে এই কথাটা যাতে তুমি তোমার বরকে না বলো যে সে কোনোদিন বাবা হতে পারবে না। ডাক্তারের কথা শুনে তো আমি অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম, কারণ এত বড় কথা বরের থেকে আমি কিভাবে লুকাতাম? সেদিনের পর থেকে বর আমার সঙ্গে ঠিকঠাক ভাবে কথাও বলতো না। সেদিনের পর থেকে আমাদের সম্পর্ক আগের চাইতে আরো খারাপ হয়ে গিয়েছিল, কারণ বর ভেবেছিল আমি হয়তো তাকে ছোট করার জন্য তার ব্যাপারে এসব মিথ্যা কথা বলছি। সে কোনোদিন বাবা হতে পারবে না। দিন দিন শাশুড়ির দেওয়া মানসিক অত্যাচার এবং বরের দেওয়া কষ্ট, এই দুটোই আমার সহ্যের বাইরে ছিল। ওদিকে আমার মাও আমার কোনো কথা শুনতে রাজি ছিল না। মানসিক চাপ ও কষ্টের মধ্যে দিয়ে আমার দিনগুলো কাটছিল। তার মাঝে একদিন সকালে আমি নাস্তা করছিলাম। ওই সময় আমার শাশুড়ি হঠাৎ করে আমার মুখের সামনে থেকে খাবারের থালা কেড়ে নিয়ে বলল তোমাকে বলেছিলাম না তুমি 2 দিন না খেয়ে থাকবে? তোমার জন্য আমি মন্দিরে পুজো দিয়ে এসেছি। 2 দিন তোমাকে উপোস করে থাকতে হবে। তুমি কি চাও না যে এই বাড়িতে একটা বাচ্চা আসবে? তুমি কি নিজে মা হতে চাও না? তার জন্য কি তুমি 2 দিন না খেয়ে থাকতে পারবে না? আমি তখন বললাম মা, আমি অনেক পাওয়ারফুল ওষুধ খাচ্ছি, যার জন্য আমাকে সঠিক সময়ে খাবার খাওয়া খুবই জরুরি, নইলে তো ওষুধগুলো খালি পেটে ঠিকঠাক ভাবে কাজ করবে না। আমার শাশুড়ি তো আমার কোনো কথায় গুরুত্ব না দিয়ে আমার মুখের সামনে থেকে খাবারের থালা কেড়ে নিয়ে চলে গিয়েছিল। তারপর আমার বর যখন রুম থেকে বাইরে বেরিয়ে এলো, তখন আমি বরকে বললাম তুমি একটু তোমার মাকে বুঝিয়ে বলো না, মা আমার খাওয়া বন্ধ করলেও ওষুধগুলো আমার কাজে দেবে না, আমি অনেক কড়া ওষুধ খাচ্ছি। বর তখন বলল আমি তো নপুংসক, আমি নাকি কোনোদিন বাবা হতে পারবো না। তাহলে তুমি এখন ওষুধ কিসের জন্য খাচ্ছ? তোমার ওষুধ খাওয়ার কি দরকার? তোমার ওষুধ খাওয়ার তো কোনো কাজে লাগবে না। আমার এই একটা কথার এর জন্য বর আমাকে খারাপ ভাবে বকেছিল।
ওই সময় আমার মনে হয়েছিল যে ডাক্তার বাসুর কথা শুনে বরকে রিপোর্ট করতে বলে হয়তো আমি অনেক বড় ভুল করেছি। আমি তো আমাদের ভালোর জন্যই বরকে ডাক্তারের কাছে যেতে অনুরোধ করেছিলাম, কারণ আমি যদি শাশুড়িকে তার নাতি নাতনির মুখ না দেখাতাম তাহলে উনি আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। ভেবেছিলাম যেমন করেই হোক আমি গর্ভবতী হব এবং আমার বরকেও শাশুড়িকে একটা বাচ্চা দেব, তাহলে তারা আমাকে আর বাড়ি থেকে বের করতে পারবে না। তারা আমাকে এমন ভাবে মানসিক চাপে ফেলেছিল যে ওই সময় আমি একটা বাচ্চা পাওয়ার জন্য সবকিছু করতে রাজি হয়ে গিয়েছিলাম এবং ভালোভাবে জানতাম যে আমি যদি কোনো কারণবশত মা হতে না পারি তাহলে আমার শাশুড়ি কিন্তু কোনো দিন বাচ্চা দত্তক নেবে না। উনি তো নিজের ছেলের সন্তান পাওয়ার জন্য দৃষ্টি লাগিয়ে বসেছিলেন। এদিকে দিন দিন বর আমার থেকে দূরে হয়ে যাচ্ছিল, এমনকি সে রাত্রের বেলা অনেক দেরি করে বাড়ি আসতো, খাওয়া দাওয়া ঠিকঠাক ভাবে বাড়িতে করতো না। সেদিন রাত্রের বেলা 12টা পর্যন্ত আমি বরের জন্য অপেক্ষা করে বসেছিলাম, তাও সে বাড়ি ফেরেনি। তারপর রাত্রি 1টার সময় বর যখন বাড়ি ফিরে এলো তখন দেখলাম বরকে একটা মেয়ে জড়িয়ে ধরে নিয়ে আসছে। গাড়ির ভিতরে বর এত বেশি নেশাগ্রস্ত ছিল যে সে নিজেকে সামলানোর মতো অবস্থায় ছিল না। সে টলে পড়ে যাচ্ছিল এবং কি যেন বিড়বিড় করে বলছিল। আমিও তখন তাড়াতাড়ি করে বরকে ঘরের ভিতর নিয়ে এসে বসেছিলাম এবং মেয়েটিকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি কে? মেয়েটি তখন বলল, ম্যাডাম আমি স্যারের অফিসে কাজ করি। আমি যখন স্যারকে রাস্তার উপরে এই অবস্থায় দেখলাম তখন আমি স্যারকে নিজে গাড়িতে বসে বাড়িতে নিয়ে এসেছিলাম। আমি যখন মেয়েটিকে বললাম, তোমার এত কষ্ট করার কি দরকার ছিল? আমাকে একটা ফোন করলেই তো আমি এসে তোমার স্যারকে নিয়ে যেতাম। মেয়েটি তখন বলল, কোনো ব্যাপার না ম্যাডাম, স্যার তো আমাদের নিজের লোক। তারপর মেয়েটি আমাদের বাড়িতে থেকে চলে গেল। সেদিনের পর থেকে ওই মেয়েটি কোনো না কোনো বাহানায় মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসতো। মেয়েটির নাম কেয়া। এদিকে ওই মেয়েটি যখন আমাদের বাড়িতে আসতো তখন আমার শাশুড়ি তার সঙ্গে এমন ব্যবহার করত, মনে হতো যেন ওই মেয়েটির সঙ্গে আমার বরের আবার দ্বিতীয় বিয়ে দেবে। আমার শাশুড়ি যেভাবে কেয়ার সঙ্গে কথা বলছিল ওই সময় আমার শাশুড়ির মতিগতি একদম ঠিক লাগেনি। উনি তো এমনিতেই বলেছিলেন যে আমার বাচ্চা না হলে নাকি আমাকে বাড়ি থেকে বের করে দেবেন। তখন আমি বুঝে গিয়েছিলাম আমার শাশুড়ির মনে নিশ্চয় কিছু চলছে, যেটা হচ্ছে উনি নিশ্চয় আমাকে বাড়ি থেকে বের করার কোনো মতলব বের করেছিলেন। কিন্তু আমি বরকে ভীষণ ভালোবাসতাম। আমি এটা কোনো মতেই হতে দিতে পারতাম না যে আমি থাকতে শাশুড়ি বরের সাথে আবার দ্বিতীয় বিয়ে দেবে। শুধু একটা বাচ্চা পাওয়ার জন্য আমার মনে যখন এই ভয়টা ঢুকে গিয়েছিল যে এবার আমি খুব তাড়াতাড়ি গর্ভবতী না হতে পারি তাহলে হয়তো আমার শাশুড়ি অন্য কোনো মেয়ের সঙ্গে বরের দ্বিতীয় বিয়ে দিয়ে দেবে। এদিকে আমার বরের উপরে একদিন সন্দেহ হয়েছিল যে আমার বরের সঙ্গে নিশ্চয় কেয়ার সঙ্গে কোনো কিছু চলছে, কারণ সেদিন যখন বর তার মোবাইলটা চার্জে দিয়ে স্নানে গিয়েছিল তখন বরের মোবাইলে একসঙ্গে অনেকগুলো মেসেজ এসেছিল। বরের মোবাইলের আওয়াজ পেয়ে আমি যখন তার মোবাইলটা হাতে নিলাম তখন দেখলাম তার অফিসের ওই মেয়েটি মানে কেয়া অনেকগুলো মেসেজ করেছে। তারপর মেসেজগুলো খুলে দেখতে আমার মাথা ঘুরে উঠল, কারণ ওই মেসেজে লেখা ছিল, স্যার আপনি তাড়াতাড়ি আসেন, আমি আপনার জন্য অপেক্ষা করছি, আমি সুন্দরভাবে রেডি হয়ে আছি এবং আপনার সঙ্গে অন্তরঙ্গ হওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছি। আমি তো বিশ্বাস করতে পারছিলাম না যে বর কিভাবে আমাকে ঠকাতে পেরেছিল। আমি তো শুধুমাত্র আমাদের ভালোর জন্য এইসব করছিলাম। শাশুড়িও তার মনের আশা পূরণ করার জন্য আমি চেষ্টা করেছিলাম ডাক্তারের কথা মতো চলার, কিন্তু আমার শাশুড়ি তো আমার কোনো চিন্তাই ছিল না। তারা একবারও ভাবেনি যে আমি কতটা মানসিক চাপে ছিলাম। বর যাতে আমাকে না ছেড়ে দেয় সেই ভয়ে আমি ডাক্তার বাসুর সঙ্গে আবার কনসাল্ট করেছিলাম। ডাক্তার বাসুর পরিষ্কার ভাষায় বলে দিয়েছিল যে আমি কোনো মতেই মা হতে পারবো না যতক্ষণ না আমি অন্য কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক তৈরি করব। কিন্তু আমি সেদিন ডাক্তারের কথা শুনে বলেছিলাম, আপনি এটা কেমন কথা বলছেন? আমি কি করে অন্য কোনো পরপুরুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারি? এটা আমি কখনোই করতে পারি না এবং আমার বড় শাশুড়ি এটা করার জন্য কোনোদিন পারমিশনও দেবে না। তারপর আমার বর যখন বাথরুম থেকে বেরিয়ে এলো তখন আমি তাকে তার মোবাইলের নোংরা মেসেজগুলো দেখিয়ে বললাম, এগুলো কি? বর তখন মোবাইল আমার হাত থেকে কেড়ে নিয়ে বলল, অন্তত পক্ষে তোমার মতো কে আমাকে নপুংসক ভাবে না, সে আমাকে একজন পারফেক্ট পুরুষ মানুষ মনে করে। এই কথাটা বলে আমার বর অনেক রেগে ঘর থেকে বেরিয়ে চলে গেল।
ওই সময় মনে হচ্ছিল কষ্টে যেন আমার বুকটা ফেটে যাচ্ছে। সেদিন আমি ভেবে নিয়েছিলাম আমাকে যা করতে হয় আমি করব, কিন্তু বরকে এইভাবে নিজের চোখের সামনে দূরে যেতে দিতে পারি না। তাই সেদিন আমি ডাক্তারের পরামর্শ মানতে রাজি ছিলাম এবং ডাক্তারকে বলেছিলাম আমি তার অন্তরঙ্গে থেকে গর্ভবতী হয়ে সেই বাচ্চাটা আমার বড় শাশুড়িকে দেব, তাহলে তারা আমাকে নিজের থেকে দূরে করতে পারবে না। আসলে আমি যখন ডাক্তারের পরামর্শ মানতে রাজি হইনি, তখন ডাক্তার বলেছিল উনি নাকি নিজে আমার সঙ্গে সম্পর্ক তৈরি করবেন, তাহলে আমি কিছুদিনের মধ্যে গর্ভবতী হয়ে যাব। সেদিনের পর থেকে আমি বেশ কিছুদিন ডাক্তারের সঙ্গে সম্পর্ক তৈরি করেছিলাম এবং তার কিছুদিন পরে আমি গর্ভবতী হয়েছিলাম। আমি যখন বেশ কিছুদিন ডাক্তারের কাছে নিয়মিত আসতাম, তখন আমার শাশুড়ি কিন্তু খুব খুশি হতো। উনি কখনো আমাকে ডাক্তার বাসুর কাছে আসতে বাধা দেয়নি। এমনকি আমি যখন আগে যেতে চাইতাম না, তখন তিনি জোর করে ডাক্তার বাসুর কাছে আমাকে যেতে বলতেন। তারপর বেশ কিছুদিন আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও ডাক্তার বাসুর সঙ্গে সম্পর্ক তৈরি করার পরে আমি যখন গর্ভবতী হলাম, তখন শাশুড়ি তো আমার এত যত্নেও খেয়াল রাখতো যে তখন তাকে দেখে একবারও মনে হয়নি যে উনি হচ্ছেন সেই মানুষটি, যে মানুষটির চাপে পড়ে আমি আজ এত নোংরা ও জঘন্য কাজ করেছি। এমনকি আমার বর সবকিছু ভুলে গিয়ে আমাকে আবার আগের চাইতে আরো বেশি ভালোবাসতে শুরু করেছিল। এভাবে বেশ কিছুদিন চলার পরে আমার মনে একটা সান্ত্বনা এসেছিল, এটা ভেবে যে যাক, বাচ্চার জন্যই আমি আবার বাড়ির লোকের কাছে ভালোবাসা ফিরে পেয়েছি। বেশ কিছুদিন এই ভাবে চলার পর একদিন হঠাৎ করে কে আমাদের বাড়িতে এসেছিল। তখন আমি নিজের ঘরের ভিতরেই ছিলাম এবং বড় দরজা খুলে যখন কিয়ার সঙ্গে কথা বলছিল, তখন আমিও রুম থেকে বাইরে বেরিয়ে এসে একটা কোনায় দাঁড়িয়ে তাদের সব কথা শুনছিলাম। তখন কিয়া আমার বরকে যা বলল, সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গিয়েছিল। কিয়া তখন আমার বরকে বলেছিল, আপনি আমাকে এইভাবে অ্যাভয়েড করছেন কেন? বর তখন কিয়াকে বলল, দেখো, যা হওয়ার তা তো হয়েই গেছে, ওটা আমার ভুল ছিল। তাই আজকের পর থেকে তুমি আর আমাকে ফোন করবে না, তুমি এখান থেকে চলে যাও। আমি নিজের বউকে অনেক কষ্ট দিয়েছি, আমি আর তাকে কষ্ট দিতে চাই না। কিয়া তখন বলল, কিন্তু আমি যে আপনার বাচ্চার মা হতে চলেছি, ভুলটা আপনি কিভাবে শুধরাবেন? ওই কথাটা শোনা মাত্রই আমি যখন বরের কাছে এগিয়ে এসেছিলাম, তখন বর আমাকে দেখা মাত্র অনেক বেশি ঘাবড়ে গিয়ে আমার হাতে পায়ে ধরে ক্ষমা চেয়েছিল। আমাকে একবার ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল ও পাপ কাজ করেছি, আমি আর কোনোদিন এত বড় ভুল কাজ করব না। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে ছেড়ে যেও না। বর কেঁদে কেটে আমার পা ধরে ক্ষমা চেয়েছিল, কিন্তু আমার মুখ থেকে একটা কথাও বের হয়নি। আমার তো অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, কারণ কেউ যদি আমার বরের বাচ্চার মা হতে পারে, তার মানে আমার বর নপুংসক ছিল না, তার মানে ডাক্তার আমাকে ঠকিয়েছিল। আমার বরের পুরুষত্বেও কোনো দোষ ছিল না, ডাক্তার আমাকে ও বরকে ঠকিয়েছিল। কিন্তু ডাক্তার কেন আমার সঙ্গে এরকম করেছিল, সেই উত্তরটা জানার জন্য আমি বরকে কিছু না বলেই ওই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। তারপর আমি ডাক্তার বাসুর চেম্বারে গিয়ে তাকে একটা থাপ্পড় মেরে বলেছিলাম, আপনি আমার সঙ্গে কেন এত বড় অন্যায় করেছেন? আজ আপনি যদি সত্যি কথা না বলেন, তাহলে আমি পুলিশের কাছে যাব। তখন ডাক্তার যা বলেছিল সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গিয়েছিল। ডাক্তার বাসু তখন বলল, দেখো, তোমাকে তোমার বর কোনোদিন খুশি রাখতে পারবে না, আমি তোমাকে অনেক সুখে রাখবো। আমার বন্ধুর আগে আমি তোমাকে পছন্দ করেছিলাম, আমি তোমাকে আগে থেকেই ভালোবাসতাম, কিন্তু আমার বন্ধু সবকিছু জানার পরেও তোমাকে বিয়ে করেছে। সে ভালোভাবেই জানতো আমি তোমাকে পছন্দ করতাম, তারপরেও সে তোমাকে বিয়ে করেছে। আমার বন্ধুর সঙ্গে, মানে তোমার বরের সঙ্গে বদলা নেওয়ার জন্যই আমি এরকম করেছি, কারণ তুমি শুধু আমার। আমি তোমাকে আগে দেখেছিলাম এবং তখন থেকেই তোমাকে মনে মনে পছন্দ করতাম। তাই আমি তোমাদের দুজনের সম্পর্ক নষ্ট করার জন্য তোমাদের দুজনের মাঝে বিবাদের সৃষ্টি করেছিলাম। আমি তোমাকে এতদিন গর্ভ নিরোধক ওষুধ দিতাম, যাতে তুমি তোমার বরের বাচ্চার মা হতে না পারো। তারপর তুমি যখন বাধ্য হয়ে বাচ্চা নেওয়ার জন্য আমার সঙ্গে সম্পর্ক করেছিলে, তখন থেকে আমি ওই ওষুধ পরিবর্তন করে দিয়েছিলাম। এবং তোমার শাশুড়িকে তো পাশের বাড়ির কাকিমা আছে, সে বলেছিল আমার কাছে আসতে। ওই কথাটা আমি তোমার পাশের বাড়ির কাকিমাকে বলে দিয়েছিলাম এবং তোমার শাশুড়িকে বলতে বলেছিলাম যে আমার কাছে আসলে তুমি গর্ভবতী হয়ে যাবে।
এবং তোমার শাশুড়ি আমার উপর বিশ্বাস করে তোমাকে আমার কাছে পাঠিয়েছিল। একটা ডাক্তারের জন্য আমার জীবনের সবকিছু শেষ হতে চলেছিল। সেদিন আমার বর আমার পেছনে ডাক্তার বাবুর চেম্বারে এসে হাজির হয়েছিল এবং সেও আমার পেছন থেকে ডাক্তার বাসুর সব কথা শুনে নিয়েছিল। তখন আমি বরকে দেখে তার হাতে পায়ে ধরে ক্ষমা চেয়েছিলাম। বর তখন আমাকে ক্ষমা করেছিল, এমনকি সে আমার কাছে বারবার ক্ষমা চেয়েছিল এবং বলেছিল, তুমি এই কাজটা করেছো তার পিছনে অনেক বড় কারণ আছে। সেটা হচ্ছে তুমি আমাকে ও মাকে খুশি করার জন্য এত বড় কাজ করেছো, কিন্তু আমি যে কাজটা করেছি সেটার পেছনে কোনো কারণ ছিল না। তাও আমি এত বড় অন্যায় করেছি, তোমাকে ঠকিয়েছি, কিন্তু তুমি তো আমাকে হারানোর ভয়ে এই কাজটা করেছো, তাই তোমার কোনো দোষ নেই। তুমি তো আমার মায়ের চাপে পড়েই কাজটা করতে বাধ্য হয়েছো। অন্যায় তো আমি করেছি। তুমি তো আমার মায়ের কথা মতোই শয়তানের কাছে চিকিৎসা করাতে এসেছিলে। তুমি আসতে চাওনি, তাও মা তোমাকে জোর করে এখানে আসতে বলেছিল এবং আমি তোমাকে বলেছিলাম, মা যেটা বলছে তুমি সেটাই করো। তাই এখানে সম্পূর্ণ দোষ আমারও মায়ের। সেদিন আমার বর ডাক্তার বাসুর কলার ধরে তাকে অনেক মেরেছে এবং বলেছিল, তুই আমাকে ও আমার বউকে কোনো দিন আলাদা করতে পারবি না। তুই অন্যায় করেছিস, তোকে তো পুলিশের হাতে দেব। তখন ডাক্তার বাসু বলেছিল, কি বলবে পুলিশকে যে তোর বউ এর পেটে আমার বাচ্চা আছে এবং এটা আমি জোর করে করেছি? তুমি তো নিজের ইচ্ছা থেকে আমার সঙ্গে সম্পর্ক করেছো। তুই পুলিশকে এটা কিভাবে বোঝাবি যে তোর বউ আমার ভাগে পড়েছিল? তোর কাছে এটার কোনো প্রমাণ আছে যে আমি জোর করে তোর বউকে আমার ফাঁদে পড়তে বলেছি? তোরা চাইলেও কোনোদিন শান্তিতে থাকতে পারবি না, কারণ তুই যেমন আমার শান্তি কেড়ে নিয়েছিস আমার পছন্দের মেয়েকে বিয়ে করে, ঠিক ওই রকম তোর বউয়ের পেটে আমার বাচ্চা দিয়ে তোর শান্তি আমি কেড়ে নিয়েছি। আমার বর ডাক্তার বাসুর কথা শুনে তাকে অনেক মেরেছিল। সেদিন যদি আমি বরকে বাধা না দিতাম তাহলে সে ডাক্তার বাসুকে মেরেই ফেলে দিত। আমি বরকে জোর করে সেখান থেকে বাড়ি ফিরে নিয়ে এসেছিলাম এবং সেদিন আমি নিজের বরকে আবার ফিরে পেয়েছিলাম। কিন্তু আমাদের দুজনের মনের মধ্যে অনেক কষ্ট ছিল এটার জন্য যে সবকিছু ঠিকঠাক থাকার পরেও আমার পেটে বরের নয়, ওই শয়তানের ডাক্তারের বাচ্চা ছিল। একদিন হঠাৎ করে আমি যখন সিঁড়ি দিয়ে নামছিলাম তখন ওই কথাগুলি আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। আমার পেটে ওই শয়তানের বাচ্চা ছিল এবং জানি না কিভাবে পা পিছলে সেদিন সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম। তারপর আমার খুব খারাপ অবস্থা হয়েছিল। আমার শরীরে এত বেশি রক্ত বেরিয়ে গিয়েছিল যে আমাকে ইমার্জেন্সিতে ভর্তি করতে হয়েছিল। সেদিন এই বাচ্চাটাও নষ্ট হয়ে গিয়েছিল। তারপর আমি যখন সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিলাম তখন বর আমার অনেক খেয়াল রেখেছিল। বাচ্চাটা নষ্ট হওয়ার কারণে আমার শাশুড়ি খুব কষ্ট পেয়েছিল, কারণ উনি তো কিছুই জানতেন না যে আমাদের মাঝে কি হয়েছে। আমাকে সুস্থ হতে অনেক দিন সময় লেগেছিল। ওই ঘটনাটা হওয়ার 6 মাস পরে আমি আবার প্রেগনেন্ট হয়েছিলাম এবং এই বাচ্চাটা আমার বরের ছিল এবং আমি 10 মাসে একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছিলাম। পুত্র সন্তান জন্ম দেওয়ার পরে আমার শাশুড়ি তো এত খুশি ছিলেন যে তার খুশির কোনো ঠিকানা ছিল না। ওই সময়ে আমিও বর আমার শাশুড়িকে সবকিছু সত্যি কথা বলেছিলাম যে আমাদের সঙ্গে কি হয়েছিল। তখন শাশুড়ি আমার হাত ধরে ক্ষমা চেয়েছিলেন এবং মন থেকে স্বীকার করেছিলেন যে উনি আমার সঙ্গে যা করেছিলেন সেগুলো অনেক বড় ভুল কাজ করেছিলেন। এখন আমি নিজের সংসারে ছেলে, স্বামী ও শাশুড়িকে নিয়ে অনেক খুশি আছি। তাই আমার মতো কোনো কিছু ভুল কাজ করার আগে 10 বার ভাববেন। আমি যে ভুল কাজটা করেছিলাম নিজের পরিবারের চাপে পড়েই করেছিলাম, কিন্তু আমার বর অন্যায় করেছিল। আমার বর যখন জানতে তার বন্ধু আমাকে পছন্দ করত, তারপর সে ইচ্ছা করেই আমাকে বিয়ে করেছিল, যে তার ব্যাপারে আমি কিন্তু কিছুই জানতাম না। আমি তো বিয়ের পরে আমার স্বামীকে ভালোবাসতাম এবং সেখানে আমার কোনো দোষ না থাকা সত্ত্বেও ওই ডাক্তার আমার সঙ্গে অন্যায় করেছিল। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।